আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহফুজ ভাইয়া। পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে তোমাদের মূলত বল অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আমি তোমাদের এই অধ্যায় থেকে 25 থেকে 30টা এমসিকিউ সলভ করাবো। তোমরা এই 25 থেকে 30টা এমসিকিউ ক্লাসে আমাদের যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে তোমাদের যে কোনো বোর্ডে 1 থেকে 2টা প্রশ্ন তোমরা কমন পাবা। দেখো, তোমাদের আমি এর আগে ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস দিয়েছি। আবার তোমার গতি অধ্যায়ের ওয়ান শট ক্লাস দিয়েছি একটা। যারা ওই ক্লাস দুটো দেখো তারা অবশ্যই এই ক্লাস দুটো দেখে আসবা। আর চলো তাহলে আমরা এখন এই বল অধ্যায়ের এমসি গুলা সলভ করি। দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি বলা আছে। নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র আছে? আমাদের কি নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র আছে? আমরা সবাই জানি নিউটনের গতি বিষয়ক আমাদের কয়টি সূত্র আছে? 3টি সূত্র আছে। কয়টি সূত্র আছে? 3টি সূত্র আছে। আমরা কয়টি জানি? 3টি জানি। নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র আমাদের আছে? 3টি। তাহলে সঠিক অ্যান্সার কি? 3টি। এটা তোমাদের আসলে বরিশাল বোর্ড 23-এ। তোমাদের নিউটনের গতি বিষয়ক সূত্রগুলা দেখো কোন সূত্র কি পরিমাপ করে তোমাদের এগুলো জানতে হবে। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আসে। দেখো, গতির প্রথম সূত্র আমাদের কি করে? প্রথম সূত্রটা আমাদের ভর ও বলের সংজ্ঞা নির্দেশ করে। কি নির্দেশ করে? ভর ও বলের সংজ্ঞা নির্দেশ করে। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো তোমাদের এমসিকিউ আসবে। নির্দেশ করে। আর নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি নির্দেশ করে আমাদের? নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাদের নির্দেশ করে বলের প্রকৃতি। কি নির্দেশ করে আমাদের? বলের পরিমাপ ও বলের প্রকৃতি নির্দেশ করে। বলের প্রকৃতি কি করে? নির্দেশ করে। তোমরা এই দুইটা মনে রাখবে, এই দুইটা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমাদেরকে বল ও ভরের সংজ্ঞা নির্দেশ করে। আর দ্বিতীয় সূত্র আমাদেরকে বলের পরিমাপ ও বলের প্রকৃতি নির্দেশ করে। নিউটনের দ্বিতীয় সূত্র কি করে? বলের পরিমাপ ও বলের প্রকৃতি নির্দেশ করে। চলো এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে কি, নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা ধারণা পাই কোন দুটি? বল ও জড়তার ধারণা পাই। কার ধারণা পাই আমরা? বল ও জড়তার ধারণা পাই। তাহলে চলো এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? দেখো, জড়তা পরিমাপ কোনটি দ্বারা করা হয়? ভর দ্বারা করা হয়। কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? ভর দ্বারা করা হয়। আমাদের বলছে কি, বস্তুর জড়তা কিসের উপর নির্ভরশীল? দেখো, বস্তুর জড়তা কিসের উপর নির্ভরশীল? যেহেতু বস্তুর জড়তা পরিমাপ করা হয় কি? ভর দ্বারা। তাহলে আমাদের কি জড়তাটা কিসের উপর নির্ভরশীল হবে? ভরের উপর নির্ভরশীল হবে। তাহলে কিসের উপর নির্ভরশীল? আমাদের ভরের উপর জড়তা নির্ভরশীল। আর 5 নম্বর প্রশ্ন বলছে কি, ক্রিয়া বল F1 ও প্রতিক্রিয়া বল F2 হলে নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? দেখো, নিউটনের তৃতীয় সূত্র আমরা কি জানি? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ক্রিয়া বল যদি আমাদের হয় এখানে F1, আর প্রতিক্রিয়া বলটা কি হবে আমাদের? F2। কি হবে? -F2 হবে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এই বিপরীত আছে কি? প্রতিক্রিয়া বল আমাদের। এটা কি বল? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, এটা কি বল আমাদের? ক্রিয়া বল। আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তাহলে আমরা এখন দেখি F1 - এর সাথে কি প্লাস হয়ে যাবে, তাহলে F2 ইকুয়াল কত? 0। তাহলে আমাদের কোন সম্পর্কটা শুরু হলো? F1 + F2 ইকুয়াল কি? 0। এটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের সাথে আমাদের সম্পর্কটা কি? F1 + F2 ইকুয়াল কি? 0। চলো এখন আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে কি, স্পর্শ বল কোনটি? দেখো, স্পর্শ বল মানে কি? মানে দুইটা বস্তুর সংস্পর্শ থাকতে হবে। মানে একাই তো স্পর্শ হতে পারে না, স্পর্শ করতে হবে, টাচ হতে হবে, তাহলে আমাদের বল কি হতে হবে? স্পর্শ বল। দেখো, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, চৌম্বক বল, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি? মৌলিক বল। কি বল? মৌলিক বল। আমরা আবার জানি মৌলিক বল কয়টি? মৌলিক বল হচ্ছে আমাদের 4টি। আমাদের কি ঘর্ষণ বল? আমাদের ঘর্ষণ বলটা হবে কি এখানে? স্পর্শ বল। তো ঘর্ষণ বল, ঘর্ষণ থেকে আয় না, কোনো একটা বস্তুর সংস্পর্শে তো ঘর্ষণ হয়। তাহলে আমাদের কি ঘর্ষণ বলটা হচ্ছে কি? স্পর্শ বল। এটা তোমাদের আসলে বরিশাল বোর্ড 23 এবং কি ঢাকা বোর্ড 16। এখন দেখো, আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে কি, ওই স্পর্শ বল নিচের কোনটি? মানে কি কোনো স্পর্শ হবে না আর কি, এটা হবে কি? ওই স্পর্শ বল। তো ওই স্পর্শ বলগুলো আমাদের কি? দেখো, টান বল, টান হলে তো অবশ্যই তো স্পর্শ, টানতে তো হবে, তাহলে কি আমাদের স্পর্শ বল এটা হয়? এটা হবে না। চৌম্বক বল, দেখো চৌম্বক বল, চৌম্বক বল কি টানতে হয়? আমাদের হয় না। এটা দেখো অদৃশ্য, মানে কি? এটা ওই স্পর্শ বল। তার মধ্যে কি সঠিক অ্যান্সার কি? চৌম্বক বলটা। দেখো, ঘর্ষণ বলটা হবে না, কারণ ঘর্ষণ মধ্যে এক মেঝের উপর তো ঘর্ষণ খাবে, তাহলে তো টাচ তো হচ্ছে, তাহলে আমাদের কি এটা স্পর্শ হচ্ছে যেহেতু, তাহলে এটা কি? এটা ঘর্ষণ বলটা হবে না। সংঘর্ষ বল, এটাও তো হবে না, মানে দুইটা বস্তু তো পরস্পর সংঘর্ষ হয়, তাহলে এটা কি আমাদের ওই স্পর্শ বল হবে না। আমাদের ওই স্পর্শ বল তাহলে কি হলো? চৌম্বক বল। এখন দেখি 8 নম্বর প্রশ্ন। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে কি, কোনটি মৌলিক বল? এখন দেখো, মৌলিক বল আমাদের আগে জানতে হবে, তাহলে মৌলিক বল টোটাল কয়টি? আমরা জানি মৌলিক বল টোটাল হচ্ছে কয়টি? 4টি। আমরা জানি মৌলিক বল কয়টি টোটাল?
চারটি। আমরা যদি মৌলিক বল টোটাল কয়টি? চারটি। চারটি কি কি? মহাকর্ষ বল, দুর্বল বল, তড়িৎ চৌম্বক বল এবং কি সবল নিউক্লিয় বল। তাহলে দেখি আমাদের এখানে কোনটি মৌলিক বল। দেখো, ঘর্ষণ বল তো আমাদের মৌলিক বল না, প্রতিক্রিয়া বল তো আমাদের মৌলিক বল না, সাম্যতাবিহীন বল তো আমাদের মৌলিক বল না। আমাদের মৌলিক বল কি হলো? তড়িৎ বিদ্যুৎ বা তড়িৎ চৌম্বকীয় বলটা হচ্ছে আমাদের কি মৌলিক বল। তোমাদের মনে রাখতে হবে, এখানে এই ছকটা দেখো, ভালো করে আয়ত্ত করবা। দেখো, মহাকর্ষ বলের পাল্লাগুলো মনে করো। তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, মহাকর্ষ বলের পাল্লা কত, বা নিচের কোনটি মহাকর্ষ বলের পাল্লা, বা নিচের কোনটি দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা। তোমাদের এগুলা এই ছকটা যে কোনো মানে এমসিকিউ আসতে পারে যে কোনো বোর্ডে। দেখো, মহাকর্ষ বলের পাল্লা কি আমরা জানি? অসীম। মহাকর্ষ বলের আপেক্ষিক তীব্রতা কত? 1। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কার্যকারিতাগুলো। সবগুলো বলে এই কার্যকারিতাগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো একবার ভালোভাবে মুখস্থ কণ্ঠস্থ করে দেবে। দেখো, কার্যকারিতা, মহাকর্ষ বলে কার্যকারিতা কি কি? গ্রহ, নক্ষত্র ইত্যাদি ঘূর্ণনে আমরা মহাকর্ষ বল ব্যবহার করি। আর দুর্বল নিউক্লিয় বলের কার্যকারিতা কি? বিটা ক্ষয়ের জন্য দায়ী। দুর্বল নিউক্লিয় বল কি? বিটা ক্ষয়ের জন্য দায়ী। এটা যে কতবার বোর্ডে আসছে? একবার, অনেকবার। দেখবা তোমরা বোর্ড বই খুললে গাইডে অনেকবার আসছে বিটা ক্ষয়ের জন্য। দুর্বল নিউক্লিয় বল কি ক্ষয়ের জন্য দেয়? বিটা ক্ষয়ের জন্য দেয়। আর তড়িৎ চৌম্বকীয় বল পরমাণু ও অণু গঠন। তড়িৎ চৌম্বকীয় বলের কাজটা কি? আমাদের পরমাণু আর অণু গঠনে তড়িৎ চৌম্বকীয় বলটা কাজ করা হয়। সবল নিউক্লিয় বলের কাজ কি? নিউক্লিয়াস গঠনে। সবল নিউক্লিয় বল আমাদের কাজ কি? নিউক্লিয়াস গঠনে। মনে রাখবা, সবল নিউক্লিয় বলের কাজ কি? নিউক্লিয়াস গঠনে। কিন্তু দুর্বল নিউক্লিয় বলের কাজ কি? আমাদের পরমাণু ও অণু গঠনে দুর্বল নিউক্লিয় বল ব্যবহার করা হয়। আমাদের 9 নম্বর প্রশ্ন এখন তাহলে দেখি। আমাদের 9 নম্বর প্রশ্ন বলছে কি? নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ উভয় করতে পারে? দেখো, নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ উভয় করতে পারে? আমাদের একমাত্র বিদ্যুৎ চৌম্বকীয় বল বা তড়িৎ চৌম্বকীয় বলটাকে আকর্ষণ বিকর্ষণ উভয় করতে পারে। সবল নিউক্লিয় বল করতে পারবে না, এই বাকিগুলো করতে পারে। শুধু একমাত্র বিদ্যুৎ চৌম্বকীয় বলটা আমাদেরকে আকর্ষণ বিকর্ষণ উভয় করতে পারে। এখন দেখি 10 নম্বর প্রশ্ন। আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে কি? সবচেয়ে দুর্বল বল নিচের কোনটি? কি বলছে আমাদের? সবচেয়ে দুর্বল বল নিচের কোনটি? দেখো, তোমরা এই ছকটার ক্রমটা মনে রাখবা। এই ছকটার যদি উপর থেকে যদি নিচে যদি যায়, তাহলে কি হবে? এগুলো উপর থেকে নিচে গেলে সবল হবে বেশি। কি হবে? সবচেয়ে বেশি সবল। উপর থেকে আমি এটা লিখে দিতেছি এখানে। উপর থেকে নিচে গেলে সবচেয়ে কি হবে? সবল হবে। সবচেয়ে কি হবে? সবল হবে। সবচেয়ে সবল বল মানে এই ছকটা যদি উপর থেকে আমাদের নিচে যায়, তাহলে কি হবে? সবচেয়ে সবল বল হবে। এবং যদি নিচ থেকে যদি ছকে যদি উপরে যায়, সেক্ষেত্রে কি হবে? যদি ছকে যে আমাদের নিচ থেকে উপরে যায় ক্রমটা, তাহলে হবে সবচেয়ে দুর্বল বল। তাহলে কি হবে? আমাদের সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে কি বল? দুর্বল বল। তা দেখি আমাদের আমাদের প্রশ্ন বলছে কি? সবচেয়ে দুর্বল বল নিচের কোনটি? এটা তোমাদের আসলে রাজশাহী বোর্ড 23-এ। সবচেয়ে দুর্বল বল নিচের কোনটি? আমি কি বললাম? এই ছকে যদি নিচ থেকে যদি উপরে যেটা থাকবে, মানে উপরে যে মানটা থাকবে, ওটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আর নিচ থেকে যদি আমরা যদি উপর থেকে যদি নিচে যায়, তাহলে সবচেয়ে কি হবে? সবল বল। মানে নিচেরটা হচ্ছে সবচেয়ে সবল, উপরেরটা হচ্ছে কি? সবচেয়ে দুর্বল। তো আমরা দেখি সম্পর্ক কি। দেখো, সবচেয়ে উপরে কি আছে? মহাকর্ষ বল। আমাদের তার সবচেয়ে দুর্বল বল কোনটি হবে নিচে? আমাদের মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আর এখানে যদি প্রশ্ন বলতে সবচেয়ে সবল বল নিচের কোনটি, তাহলে বাবা বলকে আমাদেরকে সবল নিউক্লিয় বল। তাহলে আমাদের সবচেয়ে সবল বল নিচের কোনটি? সবল নিউক্লিয় বল। তাহলে আমাদের যদি বলতো সবচেয়ে সবল বল কোনটি হবে, তাহলে সঠিক অ্যান্সার হতো আমাদের কি? গ নাম্বার। যেহেতু বলছে সবচেয়ে দুর্বল বল কোনটি, তাহলে কি? মহাকর্ষ বল। ঠিক আছে, চলো এখন আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 11 নম্বর প্রশ্ন বলছে কি? ভরবেগের একক কোনটি? তার আমাদের কি ভরবেগের এককটা বের করতে বলছে। আমরা কি জানি ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল কি বলে? ভরবেগ বলে। ভরের একক কি জানি আমরা? ভরের একক জানি কি? কেজি। ঠিক আছে, এবং বেগের একক আমরা কি জানি? মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা করলে কি আসে আমাদের? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের ভরবেগের একক কোনটি আসলো? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। এখন চলো আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 12 নম্বর প্রশ্ন বলছে কি? 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? আমাদের কি বের করতে বলছে? এর ভরবেগটা কত হবে বের করতে বলছি। দেখো, আমরা ভরবেগ কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি ভরবেগ। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এম হচ্ছে ভর, ভি হচ্ছে কি? বেগ। আমরা এখানে মানগুলো যদি ইনপুট করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো, আমাদের এখানে ভর দেওয়া আছে কত কেজি? 1500 কেজি আমাদের কি ভর দেওয়া আছে। ঠিক আছে, এখন তো গাড়ির বেগ দেওয়া আছে কত? 72 কিলোমিটার পার আওয়ার। বেগটা দেওয়া আছে কি? 72 কিলোমিটার পার আওয়ার। প্রথম কাজ কি? আমাদের কিলোমিটার পার আওয়ারটাকে আমাদেরকে মিটার সেকেন্ডে নিয়ে আসতে হবে। আমি তোমাকে বলছিলাম
কিলোমিটারটাকে যদি মিটারে নিয়ে আসি, কিলোমিটার পার আওয়ারটাকে যদি মিটার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে আমাদের কি করতে হবে, 72কে আমরা কি করব, 1000 দ্বারা গুণ করবো, কারণ আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। ভাগ করবো কি 1 ঘন্টা যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের কি 3600 সেকেন্ড দ্বারা কি করবো আমরা ভাগ করবো। তাহলে 3600 সেকেন্ড দ্বারা আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। এখন ক্যালকুলেশন করি আমরা, এই জিরো কাটা, আবার 36 দের মধ্যে 72 হয়, তাহলে 2, এখানে 10 জন্য কত হয়, 20 হয়, তাহলে কি 20 মিটার সেকেন্ড বা 1। আমাদের ব্যাগটা চলে আসলো কত, 20 মিটার সেকেন্ড বা 1। এখন আমরা মানগুলো এখানে ইনপুট করে দিই। ভর কত আমাদের 1500 কেজি ইন্টু ভি, কত, ব্যাগ কত আমাদের 20। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, 30,000 আসে। কত আসে আমাদের, 30,000। তাহলে আমাদের কত আসলো, 30,000। এটা দেখো আমাদের মানগুলো দেখো, 30,000, দেখো এখানে 3,000 দেওয়া আছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে 75 কেজি, এখানে আছে 3,000 কেজি, দেখো 1.0 × 10⁵ কেজি মিটার সেকেন্ড বাস 1। আমাদের 30,000 কেজি আমরা কি লিখতে পারি, 3 ইন্টু, যেহেতু 4টা শূন্য, তাহলে কি 10 পাওয়ার কি লিখতে পারি আমরা, 4 লিখতে পারি। 4 লিখতে, ভর একক কি কেজি মিটার সেকেন্ড বাস 1। তাহলে আমাদের কার সাথে মিলে যায়, 3 × 10⁴ কেজি মিটার সেকেন্ড বাস 1। তো তোমরা ভর বেগের এককটা মনে রাখবা, কেজি মিটার সেকেন্ড বাস 1। আমি কিন্তু 11 নম্বরে বের করে দেখালাম তোমাদের। চলে এখন আমরা 13 নম্বর প্রশ্নটা সমাধান করি। মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসলো। বলটির ভরবেগের পরিবর্তন কত, মানে 20 মিটার পার সেকেন্ড বেগে 50 গ্রাম ভরের একটি বল, মানে একটি দেওয়ালে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে আবার কি বেগ আসে, এই বেগ আসার সময় এখানে আমাদেরকে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। মানে গেছে আমাদের বেগ আসছে, এর ভরবেগের পরিবর্তনটা কত হবে, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের কি নিক্ষেপের ভরবেগটা বের করে, নিক্ষেপের ক্ষেত্রে ভরবেগ আমরা এটা পি ধরলাম, পি ইকুয়াল ধরলাম কি এমভি। এটা হচ্ছে আমাদের নিক্ষেপ, যখন বলটা আমরা যখন নিক্ষেপ করছি তখন আমাদের ভরবেগটা হবে কি পি ইকুয়াল এমভি। আবার যখন বলটা যখন ব্যাক ফিরে আসবে, ফিরে আসার ক্ষেত্রে আবার ভরবেগটা আমাদের লিখি, ফিরে আসার ক্ষেত্রে আমাদের ভরবেগটা আমরা পি প্রাইম ধরলাম। যেহেতু বলটা যেহেতু ধাক্কা খেয়ে যেহেতু ফিরে আসবে, মানে কি আবার বিপরীত দিকে ফিরে আসবে, বিপরীত দিকে ফিরে আসলে মানে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, কি হবে, নেগেটিভ হবে। তাহলে কি মাইনাস, এখানে আমরা ধরলাম কি এমভি, ঠিক আছে। এখন ভরবেগের পরিবর্তন আমাদের কত হবে, এখন এখানে ভরবেগের পরিবর্তন কি হবে, তাহলে আমাদের পি মাইনাস পি প্রাইম, মানে নিক্ষেপের ক্ষেত্রে যে ভরবেগটা এবং কি ফিরে যে আসার ভরবেগটা, এটা আমরা কি বিয়োগ করে দেবো, তাহলে আমাদের কি ভরবেগের পরিবর্তনটা চলে আসবে। এখন দেখো আমরা কি করবো, পি ইকুয়াল কত, আমরা জানি এমভি, এখানে মাইনাস পি প্রাইম ইকুয়াল কত, মাইনাস এমভি, তাহলে কি মাইনাস এমভি। আমরা ক্যালকুলেশন করি, এমভি মাইনাস এখানে প্লাস হয়, কি হয় এখানে এমভি, তাহলে করলে কি 2 এমভি, কি আমাদের আসলো 2 এমভি। এখন আমরা মানগুলো ইনপুট করে দিই, এখানে 2 ইন্টু এম আমাদের কত গ্রাম দেওয়া আছে, 50 গ্রাম। গ্রামটাকে আমাদের প্রথম কাজ কি হবে, আগে গ্রামটাকে আমাদের কেজিতে নিয়ে আসতে হবে, কিসে নিয়ে আসতে হবে, কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে এটা 50 একবার করতেছি 50, তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমাদের কি কেজিতে চলে আসবে, ঠিক আছে। আর আমাদের ব্যাগটা কত দেওয়া আছে, 20 মিটার সেকেন্ড বাস 1, তাহলে এখানে কি 20 মিটার সেকেন্ড বাস 1। দেখো এখানে আমাদের কি আসে, এই জিরো কাটা, এই জিরো কাটা, এখানে 5 দুগুণা 10, 10 ভাগ 10 আবার কত, এই 10 10 কাটা আবার গেল, তাহলে কত থাকছে আমাদের 2 থাকতেছে। তাহলে কি আসলো আমাদের 2 কেজি মিটার সেকেন্ড বাস 1। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন কত হলো, 2 কেজি মিটার সেকেন্ড বাস 1। তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলে এখন আমরা 14 নম্বর প্রশ্নটা সমাধান করি। কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কত হবে, আমাদের এটা দেখাইতে বলছে। এটা তোমাদের আসলে ময়মনসিংহ বোর্ড 20-এ এই টাইপের প্রশ্নগুলো মানে অনেক ইম্পর্টেন্ট, মানে বেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন কত হবে, বা তোমাদের যে সূত্রগুলো সময়ের পরিবর্তন কত হবে, মানে বেগের সাথে সময় সম্পর্ক কি, এগুলো আসে কিন্তু বোর্ড পরীক্ষা অনেক আসে এগুলো। আমরা এটা সমাধান করি, দেখি কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কত হবে। তাহলে আমরা ভরবেগের সূত্রটা কি জানি, ভরবেগ পি ইকুয়াল কি জানি আমরা এমভি জানি, ঠিক আছে। আমাদের প্রশ্ন বলছে কি ভর নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কত হবে, মানে আমাদের কি এই তোমাদের ভরবেগটার সাথে কার সম্পর্ক আছে, ভরবেগটার সাথে আমাদের কি বেগের সম্পর্ক আছে, কার সম্পর্ক, বেগের সম্পর্ক আছে। তো সমান আছে না, তাহলে কি হবে, আমাদের ভরবেগের সাথে বেগের সম্পর্ক কি সমানুপাতিক, কি সম্পর্ক সমানুপাতিক, মানে আমাদের ভরবেগটা বাড়লে বেগটা বাড়বে, বেগ বাড়লে কি ভরবেগ বাড়বে, ঠিক আছে। তাহলে আমাদের যদি বেগ বাড়ে তাহলে আমাদের কি বাড়বে, ভর বাড়বে। তাই বলছি কি কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কত হবে। তাহলে বেগের মানটা যদি আমাদের যে 2 গুণ হয়, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনটা কত গুণ হবে, দ্বিগুণে হবে। দেখো ভরবেগের সাথে বেগের সম্পর্ক কি আমাদের সমানুপাতিক, সমানুপাতিক মানে কি
ব্যাগটাও যত গুণ হবে ভরবেগটাও আমাদের কি তত গুণে হবে। তাহলে দেখো আমাদের কি বলছিল প্রশ্নে, পরিবর্তিত হয় কি দ্বিগুণ যদি হয়, আমাদের কি বস্তুর বেগের মানটা যদি দ্বিগুণ হয় তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হবে আমাদের দ্বিগুণ হবে। কি হবে? দ্বিগুণ হবে। কেন দ্বিগুণ হবে? কারণ আমাদের সমানুপাতিক সম্পর্ক। যদি এখানে যদি ব্যস্তানুপাতিক যে সম্পর্ক হতো, যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে কি হবে? অর্ধেক হয়ে যেত। ঠিক আছে, ব্যস্তানুপাতিক হলে কি হতো? অর্ধেক হয়ে যেত। চলো এখন আমরা 15 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 15 নম্বর প্রশ্ন বলছে কি, একটি বস্তুর উপর 100 নিউটন বল। তাহলে আমাদের বলের মান দেওয়া আছে কত নিউটন? 100 নিউটন। আমাদের কি এফ এর মানটা আমাদের দেওয়া আছে। 100 নিউটন বল কত সময়ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার সেকেন্ড বা সন হবে। আমাদের কি ভরবেগটাও দেওয়া আছে কত? 10 কেজি মিটার সেকেন্ড বা সন। আমাদের কি পির মান দেওয়া আছে, এটা ভরবেগ। আমাদের বের করতে হবে কত সময় পর। তাহলে আমাদের কি কত সময় ব্যাপী, তাহলে আমাদের কি টিটা এখান থেকে বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি বল এফ ইকুয়াল কি জানি? ভরবেগের পরিবর্তন ভাগ কি জানি? সময়ের ব্যবধান। আমরা কি জানি? বল কি ভরবেগের পরিবর্তন মানে ডেল পি বাই কি জানি? আমরা ডেল টি জানি। ঠিক আছে, মানে ভরবেগের পরিবর্তন ভাগ কি সময়ের পরিবর্তন। এখান থেকে আমরা কি এই ডেল টিটা বের করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা ডেল টিটা যদি বের করি তাহলে ডেল টিটা এখানে রাখে দিব। উপরে থাকছে আমাদের ডেল পি ভাগ কি এফ। এখন মান বসাই দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমাদের ডেল পি ভরবেগের পরিবর্তন কত দেওয়া আছে? 10 কেজি মিটার সেকেন্ড বাই 1। এখানে 10 বল দেওয়া আছে, এফ দেওয়া আছে কত আমাদের? 100 নিউটন। কত নিউটন? 100 নিউটন। আমরা এখন এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি সময়টা চলে আসবে। এই জিরো কাটা, তো 1/10 কত আসে? তাহলে আমাদের 0.1 সেকেন্ড। আমাদের সঠিক অ্যান্সার কি 0.1 সেকেন্ড। তাহলে আমাদের কি ক নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো তাহলে এখন আমরা 16 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 16 নম্বর প্রশ্ন বলছে কি, 6 কেজি ভরের একটি বন্দুক কাঠের তক্তার স্পর্শ করে ফায়ার করলে 100 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার সেকেন্ড বা সমান বেগে বের হয়ে এক টুকরো কাঠের মধ্যে প্রবেশ করে 5 সেকেন্ড পর থেমে গেল। আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে এখান থেকে বন্দুকের পশ্চাৎ বেগটা নির্ণয় করতে বলছে। এটা তোমাদের চট্টগ্রাম বোর্ড 25 প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো কত সহজে নির্ণয় করো। তোমরা শুধু এই সূত্রটা মনে রাখবা, এম ভি ইকুয়াল মানে বড় হাতের এম বড় হাতের ভি ইকুয়াল কি ছোট হাতের এম ছোট হাতের ভি। এই তোমার বড় হাতের এমটা দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে আমাদের বন্দুকের ভর। কার ভর? এটা বন্দুকের ভর। বড় হাতের এমটা কার ভর? বন্দুকের ভর। এই যে বড় হাতে যে ভিটা পাবা এটা হচ্ছে তোমার কি বন্দুকের ব্যাগ। কার ব্যাগ? এটা হবে আমাদের বন্দুকের ব্যাগ। আর এই ছোট হাতের এমটা মনে রাখবা কি গুলির ভর। কি ভর মনে রাখবা? গুলির ভর। আর এই ভিটা মনে রাখবা কি গুলির কি মনে রাখবা? গুলির ব্যাগ। দেখো আমরা এখন মানগুলা ইনপুট করে দিলে আমাদের অ্যান্সারটা সহজে চলে আসবে। দেখো আমাদের এখানে কার কার মান দেওয়া আছে। আমরা যেহেতু এখানে কি বের করবো? ভিটা বের করবো। আমাদের প্রশ্ন বলছে কি থেমে গেল বন্দুকের পশ্চাৎ বেগ কত। আমাদেরকে এই বন্দুকের পশ্চাৎ বেগটা বের করতে হচ্ছে, মানে আমাদের কি ভিটা বের করতে হচ্ছে। আমরা ভিটা এখানে রাখে দিব, ভিটা রাখলাম বড় হাতের ভিটা ইকুয়াল। দেখো এটা ভি, এই এমটা এখানে ভি এর সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে ইকুয়াল পারলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এটা কি এই যে এমটা এখানে ভাগ হয়ে গেল, নিচে চলে আসলো। আর উপরে আমাদের কি থাকতেছে? এম ভি। এখন আমরা মানগুলা ইনপুট করে দিই। দেখো কি দেওয়া আছে? এম কি আমাদের গুলির ভর। গুলির ভর কত দেওয়া আছে প্রশ্নে? দেখো গুলির ভর দেওয়া আছে কত গ্রাম? 100 গ্রাম। কত দেওয়া আছে আমাদের? 100 গ্রাম। দেখো গ্রামটা আমাদের প্রথম কাজ কি আগে কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা গ্রামটা আগে কেজিতে নিয়ে আসি। আর তোমরা এইখানে একবার করে দিতে পারো। তাহলে 100 গ্রাম 1000 দ্বারা ভাগ করলে আমাদের কি কেজিতে চলে আসবে গুলির ভরটা। ইন্টু ভি। ভি কি আমাদের গুলির ব্যাগ। গুলির ব্যাগ কত দেওয়া আছে প্রশ্নে? দেখো বুলেটের ব্যাগ কত? 300। লিখে কি বসবো আমরা? 300। ঠিক আছে। এম কি? এম হচ্ছে আমাদের বন্দুকের ভর। বন্দুকের ভর কত দেওয়া আছে? 6 কেজি। কত কেজি? 6 কেজি। তার মানে এখানে 6 বসাই দিলাম। তখন আমরা ক্যালকুলেশন করি। তাহলে এই জিরো কাটা, এই জিরো কাটা, আবার এই জিরো কাটা। তাহলে আমাদের কত আসে? 3 10 কত আসে? এখানে 30 আসে। কত আসে? 30। আর নিচে কত থাকতেছে আমাদের? 6। ক্যালকুলেশন করলে কত আসে? 5 6 30। তাহলে কত আসলো আমাদের এখানে? 5। তাহলে কত আমাদের? 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের বন্দুকের পশ্চাৎ ব্যাগটা কত আসলো? 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 2 নাম্বারটা দেখি। 2 নম্বর প্রশ্ন বলছে কি বুলেটের মন্দন কত। এখানে আমাদের কি বের করতে হবে? বুলেটটার মন্দনটা বের করতে হবে। 100 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে বের হয়ে এক টুকরো কাঠের মধ্যে প্রবেশ করলো। তাহলে দেখো বুলেটের মন্দন বের করার ক্ষেত্রে মানে কি আমাদের ত্বরণটা এটা বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো তোমার কি দেওয়া আছে? 100 গ্রাম ভরের একটি বুলেট। বুলেটের ভর কত দেওয়া আছে আমাদের? 100 গ্রাম। কত দেওয়া আছে? 100 গ্রাম। এবং কি একটি বুলেট 300 মিটার সেকেন্ড বাস 1 বেগে। তাহলে আমাদের দেখো 300 মিটার সেকেন্ড বাস 1 বেগে প্রবেশ করে কাঠের মধ্যে, তারপর বের হয়ে যায়। তাহলে আমাদের কি আদি বেগটা কত? এখানে প্রবেশ করার সময় 300 মিটার সেকেন্ড বাস কত 1।
আমাদের আদি বেগটা কত 300 মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো কাঠের মধ্যে প্রবেশ করে 5 সেকেন্ড পর থেমে গেল। থেমে যখন যাবে তার থেমে যাওয়ার পরে শেষ বেগটা কত হবে আমাদের 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 হয়ে যাবে। আর সময় কত দেওয়া আছে আমাদের এখানে টি দেওয়া আছে কত সেকেন্ড 5 সেকেন্ড। কত সেকেন্ড 5 সেকেন্ড। এখন আমাদেরকে মানটা বের করতে হবে। দেখি তাহলে আমরা সূত্র কি জানি ত্বরণের ভি মাইনাস ইউ বাই কি টি জানি। কি জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখন ভি ভি কত আমাদের 0 মাইনাস ইউ ইউ কত আমাদের আদিবেগ 300 সময় কত 5 সেকেন্ড। তখন আমরা ক্যালকুলেশন করি মাইনাস 300 ভাগ কত 5 কত আসে 5 6 আমাদের 30। তাহলে কত আসছে 5 6 30 থেকে 6 0 তাহলে -60 মিটার সেকেন্ড ইনভার্স 2 আমাদেরকে চলে আসলো মন্দনটা। দেখো মাইনাস দ্বারা কি আমরা মন্দন প্রকাশ করি তাহলে কি দেখো এখানে কি হবে আমাদের কত অ্যান্সার আসলো 60 মিটার সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে কি আমাদের মন্দনটা চলে আসলো বুলেটের। চলো এখন আমরা 17 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 17 নম্বর প্রশ্ন বলছে কি নিউটন কেজি ইনভার্স কিসের একক। কি বলছে নিউটন কেজি ইনভার্স কিসের একক। আমাদের নিউটন কেজি ইনভার্সটা কিসের একক এটা বের করতে বলছে। আমরা জানি দেখো নিউটন কেজি ইনভার্স আমাদের কি ত্বরণের একক। কার একক ত্বরণের একক। ত্বরণের একক কেন হলো আমরা জানি ত্বরণ কি জানি ত্বরণ আমরা যদি বল এফ ইকুয়াল কি জানি আমরা এম এ জানি। বল এফ ইকুয়াল কি জানি আমরা এম এ জানি। তাহলে আমরা ত্বরণটা যদি করি তাহলে কি হবে এফ বাই এম হবে এখানে আমাদের। ঠিক আছে এফ এফ কি আমাদের বল বলের একক কি আমরা জানি। বলের একক আমরা জানি কি নিউটন। আর এম কি এম হচ্ছে ভর ভরের একক আমরা কি জানি কেজি জানি। তাহলে এটা উপরে যদি উঠাই তাহলে কি আসতেছে আমাদের নিউটন কেজি ইনভার্স 1। তাহলে আমাদের কি ত্বরণের একক হচ্ছে কি নিউটন কেজি ইনভার্স 1। দেখো বলের একক কেন হবে না। দেখো বলের একক যদি করি আমাদের ভরের একক কি কেজি আর ত্বরণের একক কি মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের এককটা কি আসছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 যদি বল হতো তাহলে, কিন্তু আমাদের বলতে এখানে হবে না। আমাদের কি সঠিক অ্যান্সার কি ত্বরণ। ত্বরণের একক আমাদের কি নিউটন কেজি ইনভার্স 1। চলো এখন আমরা 18 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 18 নম্বর প্রশ্ন বলছে কি 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল 10 কেজি ভরের কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 হলো। আমাদের বস্তুর ভর দেওয়া আছে কত কেজি 10 কেজি। তাহলে আমাদের এম এর মান দেওয়া আছে কত কেজি 10 কেজি। ত্বরণের এর মান দেওয়া আছে আমাদের 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 হলো। 2 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন কত হয়ে যাবে। সময় দেওয়া আছে কত সেকেন্ড আমাদের 2 সেকেন্ড। আমাদের টির মান দেওয়া আছে কত 2 সেকেন্ড। আমাদের ভরবেগের পরিবর্তনটা বের করতে বলছে। এটা তোমাদের আসছিল কুমিল্লা বোর্ড 16তে। তা আমরা কি জানি আমরা জানি ভরবেগের পরিবর্তন ইকুয়াল বলের ঘাত। ভরবেগের পরিবর্তন ইকুয়াল কি জানি আমরা বলের ঘাত জানি। বলের ঘাত আবার বলের ঘাত ইকুয়াল আমরা কি লিখতে পারি আমরা যদি বল আর যদি সময় যদি গুণ করে দিই তাহলে আমরা কি বলের ঘাতটা পাই। ঠিক আছে বল আর সময় গুণ করলে আমরা কি পাই বলের ঘাত পাই। দেখো বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ দ্বারা প্রকাশ করি ইনটু সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি টি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের কি এফ টি চলে আসলো। ঠিক আছে ভরবেগের পরিবর্তন বলের ঘাত কি এফ টি। এখন আমরা এখানে এফ আমাদের এফ কি হচ্ছে বলের মান। দেখো প্রশ্নে কি আমাদের কি ডিরেক্ট কি বলের মান দেওয়া আছে। প্রশ্নে আমাদের কোনো ডিরেক্ট বলের মান দেওয়া নেই। তাহলে প্রথম কাজ কি হবে আমাদের আগে বলটা বের করতে হবে। কি বের করতে হবে আগে আমাদের বলটা বের করতে হবে। আমরা বল ইকুয়াল কি জানি এফ ইকুয়াল আমরা জানি কি এম এ। দেখো এম এ যদি আমরা এফ ইকুয়াল যদি আমরা এম এ করি দেখো আমাদের বস্তুর ভর দেওয়া আছে কত কেজি 10 কেজি। ঠিক আছে আমাদের কি আমাদের হচ্ছে ত্বরণ। দেখো আমাদের ত্বরণ দেওয়া আছে কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো আমরা এখানে যদি মানগুলো যদি ইনপুট করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতে সহজেই। গুণন দিলাম টি আমাদের হচ্ছে কত সময় কত সেকেন্ড দেওয়া আছে 2 সেকেন্ড। এই টি আমাদের কি এখানে সময় 2 সেকেন্ড বসাই দিলাম। এখন দেখো আমরা সবগুলো মান ইনপুট করে দিই। এম এর মান কত আমাদের 10 কেজি তাহলে 10 এখানে ইনটু এ কত আমাদের ত্বরণ 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 তাহলে কি 2 এখানে ইনটু 2। এখন আমরা ক্যালকুলেশন করি 10 দুগুণা 20 20 দুগুণা কত হয় 40। আমাদের ভরবেগের পরিবর্তন কত আসলো 40 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের কত আসবে 40 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 19 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 19 নম্বর প্রশ্ন বলছে কি একজন বালক 50 নিউটন বল দ্বারা। তাহলে আমাদের বল দেওয়া আছে কত 50 নিউটন। তাহলে আমাদের এটা কিসের মান এফ এর মান দেওয়া আছে। বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে একটি 2 × 10⁴ গ্রাম ভরের আমাদের বস্তুর ভরটা দেওয়া আছে কত গ্রাম 2 × 10⁴। তো আমাদের কিসের মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে। ভরের বাক্সকে ধাক্কা দেয় বাক্সটির ত্বরণ কত হবে। আমাদের কি বের করতে বলছে ত্বরণটা বের করতে বলছে। দেখো আমরা কি জানি বল এফ ইকুয়াল কি জানি আমরা এম এ জানি। দেখো এখানে আমরা ডিরেক্ট শুধু এটা বের করলে আমাদের ত্বরণটা চলে আসছে। তাহলে আমরা এটা বের করবো তাহলে এখানে আমরা এটা বের করতে তাহলে কি হবে এফ বাই এখানে এম হয়ে যাবে। এখন তোমরা মানগুলো ইনপুট করে দাও অ্যান্সার চলে আসবে। এফ বল কত দেওয়া আছে আমাদের 50 নিউটন।
এটা কত নিউটন হবে এখানে 50 নিউটন। আর ভর দেওয়া আছে কত 2 × 10⁴ গ্রাম। এই ভরটাকে তোমরা শুধু একটা কাজ করবা, এটা কি গ্রামটাকে তোমরা কেজিতে নিয়ে আসবা, কিসে নিয়ে আসবা কেজিতে নিয়ে আসবা। তাহলে 1000 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে ভরটা আমাদের কি কেজিতে চলে আসে। তাহলে কি 2 × 10⁴, এই যে কেজিতে নিয়ে আসলাম 1000 দ্বারা ভাগ করে দিলাম ভরটা, ঠিক আছে। এখন তোমরা ক্যালকুলেশন করো। তাহলে এখানে হচ্ছে 50 আর এখানে থাকতেছে 2, এই 10⁴ মানে কি 4টা জিরো থেকে 3টা জিরো বাদ দিলাম, তাহলে এখানে থাকতেছে আবার কি একটা জিরো। কটা জিরো থাকতেছে একটা জিরো, তার মানে আমাদের এখানে থাকতেছে কি 10 আর নিচে থাকতেছে 1। তো 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। তাহলে এখানে 50 10 দুগুণে কত হয় 20 হয়। তাহলে এই ক্যালকুলেশন করে কত আসে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ। আমাদের ত্বরণ কত আসলো 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো আমরা এখন 20 নাম্বারটা সমাধান করি। আমাদের 20 নম্বর প্রশ্ন বলছে কি 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 3 নিউটন বল প্রয়োগ করা হলো, এর ত্বরণ কত? আমাদের বস্তুর ভর দেওয়া আছে কত গ্রাম 500 গ্রাম। এটা আমাদের কিসের মান এম এর মানটা দেওয়া আছে এখানে। একটি বস্তুর উপর 3 নিউটন বল, তাহলে আমাদের বল দেওয়া আছে কত নিউটন 3 নিউটন বল দেওয়া আছে। আমাদের কি ত্বরণটা বের করতে হবে। আমরা ত্বরণে আমরা কি জানি বল এফ ইকুয়াল আমরা কি জানি এম এ জানি। এইখান থেকে আমরা ত্বরণটা বের করতে পারি। এখন তাহলে এটা আমরা বের করবো, তাহলে কি এটা এখানে রাখে দিব, এমটা ইকুয়াল এই পাশে গুণ অবস্থায় আসছে ইকুয়াল করালে কি হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে কি এফ বাই এম এখানে হয়ে যাচ্ছে আমাদের। এফ কে আমাদের বল দেওয়া আছে কত নিউটন 3 নিউটন। আর এম দেওয়া আছে ভর কত গ্রাম দেওয়া আছে 500 গ্রাম। দেখো ভরটা দেওয়া আছে গ্রামে, আমরা কিসে নিয়ে আসবো কেজিতে নিয়ে আসবো। তো আমরা যদি এই 500 গ্রাম যদি 1000 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমাদের কি কেজিতে চলে আসে। এখন আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে তো এটা ভগ্নাংশ আছে না, তাহলে উপর নিচ হবে না, মানে এই হরটা হয়ে যাবে লবটা হয়ে যাবে কি হর। তাহলে এখানে কি 3 সাথে কি হয়ে যাবে 1000টা গুণ হয়ে যাবে এখানে, আর নিচে কি হবে 500 হয়ে যাবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি এই জিরো কাটা এই জিরো কাটা, আবার কি 3 10 কে 30 5 6 কত হয় 30। 3 10 কে 30 ভাগে এখানে কত 5, আমাদের আসতে কত 6 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের ত্বরণটা কত আসলো 6 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 21 নাম্বারটা সমাধান করি। আমাদের 21 নাম্বার প্রশ্ন বলছে কি 10 কেজি ভরের 10 কেজি ভর দেওয়া আছে কত কেজি 10 কেজি এর মান ভরের একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। 20 সেকেন্ড পর ব্যাক কত হবে? আমাদের কি বের করতে বলছে 20 সেকেন্ড পর ব্যাকটা বের করতে বলছে। এটা তোমাদের যশোর বোর্ড 22 আসছিল। তো আমাদের কি ব্যাকটা বের করতে হবে। ব্যাকের সূত্র কি জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি জানি। আমরা এই সূত্রে আমরা কি ব্যাকটা বের করবো। তো আমরা ব্যাকটা বের করতে আমাদের কি কি লাগতেছে দেখো, আদি ব্যাকটা লাগতেছে, ত্বরণ লাগতেছে, সময় লাগতেছে। দেখো আমাদের প্রশ্নে বলের মান দেওয়া আছে এবং কি সময় দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ত্বরণ কি দেওয়া আছে? প্রশ্নে ত্বরণ দেওয়া নাই। দেখো স্থির বস্তু মানে আদি ব্যাকটা আমাদের দেওয়া আছে, কিন্তু আমাদের ত্বরণ তো লাগতেছে, কিন্তু ত্বরণ যেহেতু দেওয়া নাই আমাদের প্রথম কাজ কি হবে আগে ত্বরণটা বের করতে হবে। ত্বরণটা বের করতে ক্ষেত্রে দেখি আমাদের যেহেতু ভর দেওয়া আছে, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে এম, ভর দেওয়া আছে কত কেজি 10 কেজি, ঠিক আছে, এবং বলও দেওয়া আছে, বল দেওয়া আছে কত নিউটন আমাদের 200 নিউটন। তাহলে বল দেওয়া আছে কত নিউটন এখানে 200 নিউটন। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে কি ত্বরণটা বের করতে পারি। তাহলে আমরা কি জানি বল এফ ইকুয়াল কি জানি আমরা এম এ জানি। তো এখানে আমাদের ত্বরণটা বের করতে ত্বরণ এ ইকুয়াল কি হবে তাহলে আমাদের এফ বাই এম হবে। আমরা মানগুলো এখন ইনপুট করে দেই। 200 এম এর মান কত হচ্ছে 10 কেজি, তাহলে করলে কত আসে এটা 20 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমাদের ত্বরণটা কত আসলো 20 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমাদের সময় এখন কত সেকেন্ড সময় বলছে 20 সেকেন্ড পর আমাদের ব্যাকটা বের করতে বলছে। আমাদের সময়টা এখানে কত বসাবো 20 বসাবো। ইউ কি আমাদের আদি ব্যাক, যেহেতু স্থির বস্তু তাহলে আদি ব্যাক কত হবে 0। তাহলে এখানে কি হবে 0 প্লাস এ এর ত্বরণটা আমরা কত বের করলাম 20। তাহলে এখানে 20 বসাই দিব আমরা ইন্টু টি কি সময় কত সেকেন্ড পর ব্যাক চাইছে 20 সেকেন্ড পর। তাহলে এখানে আমরা কি করবো 20 দ্বারা গুণ করে দেবো। তাহলে করলে কত আসে 0 তো এটা এমনি বাদ, তাহলে কত আসে 2 দুগুণা 4 2টা 0 400। তাহলে আমাদের কত আসলো 400 মিটার সেকেন্ড ইনভার্স 1 ব্যাক। আমাদের ব্যাকটা কত আসলো 400 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 21 নাম্বার প্রশ্নটা সমাধান করি। আমাদের 21 নাম্বার প্রশ্ন বলছে কি মহাকর্ষীয় ধ্রুবকের সাংখ্যিক মান কত? এবং এই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা কি মান মুখস্থ রাখতে হবে। মহাকর্ষীয় ধ্রুবকের সাংখ্যিক মান হচ্ছে আমাদের 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তোমার এই এককটা মনে রাখবা। এই মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে আমরা জি দ্বারা প্রকাশ রেখে এই মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স কে 2। চলো এখন আমরা 23 নম্বর প্রশ্নটা দেখি। তো তোমাদের আগে 23 নম্বর প্রশ্ন করার আগে বলতেছি একটা কথা, এই 23 24 25 নাম্বার তোমাদের যে 3টা এমসিকিউ করাবো এগুলো তোমাদের সিকিউ টাইপ, কিন্তু এগুলো তোমাদের কি সিকিউ টাইপ, তোমাদের সিকিউ এগুলো চলে আসবে কমন, ঠিক আছে। এই জন্য এগুলো ভালো করে এই 3টা এমসিকিউ ভালো করে দেখবা। দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন বলছে কি 5 কেজি ও 8 কেজি ভরের দুটি বস্তুর
মধ্যে ক্রিয়াশীল বল 8 × 10⁻8 নিউটন দেওয়া আছে এগুলা। তাদের মধ্যবর্তী দূরত্বটা কত? আমাদের কি তাদের মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে বলছে। দেখো আমরা কি জানি সূত্র একটা, বল F = কি জানি আমরা G × কি m1 m2 বা কি জানি আমরা d স্কয়ার জানি। এই জিটা আমাদের কি, জি হচ্ছে আমাদের কি মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মানটা তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত আমরা জানি 6.67 × 10⁻কত 11 নিউটন মিটার স্কয়ার, কেজি ইনভার্স হচ্ছে আর কি একক। তো আমরা এখান থেকে কি করব, ডিটা বের করব। আমরা ডিটা হচ্ছে এখানে কি মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে এখন ক্যালকুলেশন করে দেখি। তাহলে এখানে একবার করতেছি আর গুণ করে দিলাম, তাহলে কি f d স্কয়ার এখানে থাকতেছে, আর এখানে থাকতেছে কি g m1 m2। এখান থেকে আমরা কি বের করব, ডিটা বের করতে, d স্কয়ার এখানে রাখলাম। এই একটা যেহেতু গুণ অবস্থায় আছে ইকুয়াল পারলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটা ভাগ করে দিলাম। এখন আমরা মানগুলো কি করব, ইনপুট করে দেবো। এখন মানগুলো আমরা বসাই দিই। জি কি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান আমরা কত জানি 6.67 × 10⁻কত 11 জানি, ইন্টু m1 কি প্রথম বস্তুর ভর কত 5 কেজি 5, দ্বিতীয় বস্তুর ভর কত 8 কেজি, 8 m2, ঠিক আছে। f কি বল, বল দেওয়া আছে আমাদের কত 8 × 10⁻8 নিউটন দেওয়া আছে। দেখো এখন আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমাদের 6.67 - 11 × 40 ভাগ 8 - 8, তাহলে আমাদের আসতেছে কত 0. তাহলে এটা আমাদের আসতেছে 0.0335 আসতেছে আমাদের। এটা কিসের মান আসলো আমাদের? এটা আমাদের ডি স্কয়ারের মান আসলো, কিন্তু আমাদের বের করতে হবে কি দূরত্বটা। তাহলে আমাদের শুধু ডির মানটা লাগবে। তো আমরা ডি স্কয়ারটা কি করব, এখানে স্কয়ারটা পার করে দেব। তাহলে স্কয়ারটা পার করলে এই পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখানে রুট করে দিই আমরা 0.0335। এটা রুট করলে আমাদের আসে অ্যান্সার 0.18। কত আসে 0.18, 0.18 মিটার আমাদের অ্যান্সার আসে। তাহলে আমাদের 0.18, তাহলে আমাদেরকে খ নাম্বারটা সঠিক অ্যান্সার। দেখো এখন চলো আমরা 24 নাম্বারটা সমাধান করি। আমাদের 24 নম্বর প্রশ্ন বলছে কি, দুটি বস্তুর ভর একই। দেখো দুটি বস্তুর ভর কি একই, অর্থাৎ কি আমাদের m1 = কি m2, দুইটা বস্তুর ভর কি একই। তাদের মধ্যে দূরত্ব 5 মিটার। আমাদের দূরত্বটা দেওয়া আছে কত মিটার, d দেওয়া আছে কত মিটার, আমাদের 5 মিটার দেওয়া আছে। যে কোনো একটির ভর 100 কেজি, মানে ভর দেওয়া আছে কত কেজি 100 কেজি। তাহলে অর্থাৎ কি ভর দেওয়া আছে কত কেজি আমাদের 100 কেজি, m1 m2 100 কেজি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কত, আমাদের কি বের করতে বলছে, ক্রিয়াশীল বলের মানটা বের করতে বলছে। দেখো সূত্র যেটা লিখলাম একটু আগে, ওইটাই সেম। f = কি জানি আমরা g × m1 m2 ভাগ কি d স্কয়ার জানি। এখানে তোমরা শুধু মানগুলো ইনপুট করে দাও, অ্যান্সার চলে আসবে। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মান কত আমরা জানি 6.67 × 10⁻11। m1 প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর। m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে কি দ্বিতীয় বস্তুর ভর। আমাদের প্রশ্নে বলে দিছে কি দুটি বস্তুর ভর একই, তাই দুটি বস্তুর ভরে কি 100 কেজি করে। তাহলে দুটি বস্তুর ভর কি 100 কেজি করে, তাহলে প্রথম বস্তুর ভর 100 কেজি, দ্বিতীয় বস্তুর ভরটা কত আমাদের 100 কেজি। আর ডি হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব দেওয়া আছে কত মিটার 5 মিটার। তাহলে কত মিটার এখানে হবে 5 মিটার। স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করি। 6.67 × 10⁻11 করলে কত হয় সেটা, এখানে 4টা শূন্য আসবে, 5 5 কত হয় 25 হয় এখানে, ঠিক আছে। এখন তোমরা এটা ক্যালকুলেশন করো। 2.668 × 10⁻8 আসে কত আসে আমাদের 10⁻8, আমাদের 10⁻8 নিউটন। আমাদের বলটা কত আসলো 2.668 × 10⁻8 কত 8 নিউটন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি 2.67 লিখতে হবে। 2.67 × 10⁻8, 2.67 × 10⁻8 নিউটন। তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার গ নাম্বারটা। দেখো এখানে কিন্তু এটাও কিন্তু 10⁻8 দেওয়া আছে, ঠিক আছে। 2.67 × 10⁻8 নিউটন, এখানে ইনভার্স দেওয়া নেই, ঠিক আছে। আমাদের কিন্তু ইনভার্স আসবে, ঠিক আছে। এই জন্য ক নাম্বারটা অ্যান্সারটা সঠিক না। ভালো করে আগে অ্যান্সারটা দেখে দেখাবো। 2.67 × 10⁻8 কত নিউটন 8 নিউটন, সঠিক অ্যান্সার আমাদের। চলো এখন আমরা 25 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 25 নম্বর প্রশ্ন বলছে কি, ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান কত। আমাদের ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করতে বলছে। আমরা জানি আর উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে আমরা কি জানি, ভূপৃষ্ঠ হতে আর উচ্চতায় আমরা জানি অভিকর্ষ স্থানের মান, আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি, জি প্রাইম কি জানি আমরা জি এম বাই বড় হাতের আর প্লাস কি ছোট হাতের আর হোল স্কয়ার জানি আমরা।
এখানকার জিটাকে জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে কি পৃথিবীর ভর। তো পৃথিবীর প্রশ্ন আমাদের দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে কত 5.98 × 10^24 কেজি আমাদের পৃথিবীর ভর দেওয়া আছে। আর এখানে তোমার বড় হাতের আরটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। দেখো পৃথিবীর ব্যাসার্ধ প্রশ্ন আমাদের দেওয়া আছে 6.37 × 10^6 মিটার। এই ছোট হাতের আরটা হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠ হতে কি উচ্চতাটা, ছোট হাতের আরটা কি আমাদের ভূপৃষ্ঠ হতে কত মিটার উচ্চতা, এটা হচ্ছে ছোট হাতের আর। আমাদের প্রশ্ন দেওয়া আছে কত 500 কিলোমিটার উচ্চতা, কত দেওয়া আছে 500 কিলোমিটার উচ্চতা বা উপরে দেওয়া আছে। এটা আমাদের ছোট হাতের মান দেওয়া আছে কত 500 কিলোমিটার। আমরা এখন মানগুলো এখানে কি ইনপুট করে দিয়ে দেখি। জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, তাই মহাকর্ষীয় ধ্রুবকের মান আমরা জানি 6.67 × 10^11 এম ইন্টু এম কি এম আমার পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত দেওয়া আছে 5.98 ইন্টু 10^24 ভাগ কি আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আমাদের মান আছে 6.37 ইন্টু 10^6 আমাদের দেওয়া আছে ইন্টু আর কি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা কত উপরে দেওয়া আছে 500 কিলোমিটার। তাই কিলোমিটার প্রথম কাজ করবে, কিলোমিটারটাকে আমরা কিসে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো। তাই কিলোমিটার থেকে মিটার নিয়ে আসলে কি করতে হবে 1000 দ্বারা কি করতে হবে, এটা গুণ করে দিতে হবে। তো আমরা 1000 দ্বারা এটা গুণ করে দিলাম। তো স্কয়ার আসছে ছিল উপরে, হোল স্কয়ার, হোল স্কয়ারটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন 2 আসলো, কত আসলো 8.45 মিটার সেকেন্ড ইনভার্স 2 ক্যালকুলেশন করলে আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা হলো 8.45। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার 8.45 মিটার সেকেন্ড ইনভার্স 2। 26 নম্বর প্রশ্ন বলছে কি একটি তলে রাখা 8 কেজি ভরে, তাহলে বস্তুর ভর দেওয়া আছে কত কেজি 8 কেজি, এম এর মান দেওয়া আছে 8 কেজি ভরের কোনো বস্তুর উপর 30 নিউটন বল, আমাদের বল দেওয়া আছে এফ এর মান কত 30 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে, আমাদের ত্বরণ দেওয়া আছে কত 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ লাভ করে বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বলটা কত আমাদের বের করতে বলছে। দেখো আমাদের কি বলছে ঘর্ষণ বলটা কত সেটা বের করতে বলছি, একটা মানে এই অ্যাপটা বের করতে বলছে আমাদের ঘর্ষণ বলটা। তা আমরা কি জানি সূত্রটা জানি কি লব্ধি বলের সূত্রটা কি জানি আমরা, লব্ধি বল ইকুয়াল প্রযুক্ত বল মাইনাস কি ঘর্ষণ বল। আমরা এটা কি সূত্রটা জানি প্রযুক্ত বল মাইনাস কি বল ঘর্ষণ বল। আবার প্রযুক্ত বল আমাদের লব্ধি বলকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করি, আর প্রযুক্ত বলকে এফ দ্বারা যদি প্রকাশ করি ঘর্ষণ বলটাকে আমাদের ছোট হাতের এফ। আমাদের এই ছোট হাতের এফটা বের করতে হবে, আমাদের ঘর্ষণ বলটা বের করতে হবে। আবার লব্ধি বল প্রযুক্ত বল কিন্তু প্রশ্ন আমাদের দেওয়া আছে কত নিউটন 30 নিউটন, মানে আমাদের এই এফ এর মানটা দেওয়া আছে এখানে 30 নিউটন, কত নিউটন দেওয়া আছে 30 নিউটন মাইনাস কি ঘর্ষণ বলটা আমরা কি বের করবো। তখন আমাদেরকে লব্ধি বলটা আমাদের কি একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে লব্ধি বল আমরা কি জানি বল এফ কি জানি আমরা এম এ জানি। তাহলে দেখো এম কে আমাদের ভর দেওয়া আছে কত কেজি 8 কেজি, তাহলে এখানে কি বসে আমরা 8 কেজি ইন্টু এ কি আমাদের ত্বরণ কত দেওয়া আছে 3 মিটার সেকেন্ড বাস 2, তাহলে এখানে কি বসাবো 3 মিটার সেকেন্ড বাস 2 ত্বরণ ইকুয়াল কি 30 মাইনাস কি এফ। এখন ক্যালকুলেশন করি 3 আসতে কত হয় 24 হয়, এই 30টা এই পাশে প্লাস অবস্থায় আছে ইকুয়াল পাশে লিখে হয়ে যায় মাইনাস হবে, একবার আমরা এখানে মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস 30 ইকুয়াল কি মাইনাস এফ। তো ক্যালকুলেশন করলে আসে আমাদের কত মাইনাস 6 ইকুয়াল কি মাইনাস এফ, ওই পাশে মাইনাসগুলো বাদ দিলে আমাদের আসে এফ এর মান 6, কত আসে আমাদের এফ এর মান হচ্ছে 6 নিউটন। আমাদের ঘর্ষণ বলটা কত চলে আসলো 6 নিউটন, তাহলে আমাদেরকে সঠিক অ্যান্সার 6, খ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 27 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 27 নম্বর প্রশ্ন বলছে কি সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ। সাইকেলের চাকার গতি হচ্ছে আমাদের হচ্ছে কি আবর্ত ঘর্ষণের কি উদাহরণ, কোন ঘর্ষণের উদাহরণ আবর্ত ঘর্ষণের উদাহরণ। 28 নম্বর প্রশ্ন বলছে কি আমাদের পানিতে সাঁতার কাটার সময় কোন বাধা অতিক্রম করতে হয়। পানিতে সাঁতার কাটার সময় আমাদের প্রবাহী ঘর্ষণটা কি করতে হয় অতিক্রম করতে হয়। তো প্রবাহী ঘর্ষণে তোমরা আরো কয়েকটা উদাহরণ মনে রাখবা। প্রবাহী ঘর্ষণ আরো কয়েকটা উদাহরণ হচ্ছে আমাদের গ্লিসারিনের মধ্য দিয়ে মার্বেলের গতি যদি হয়, গ্লিসারিনের মধ্য দিয়ে মার্বেলের গতিটা হচ্ছে আমাদের কি প্রবাহী ঘর্ষণ। কি ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ। আর হচ্ছে পানিতে মাছের চলাচলটা আমাদের কোন ঘর্ষণ হবে প্রবাহী ঘর্ষণ হবে। নৌকা চালানোর সময় প্রবাহী ঘর্ষণ এবং পাখির যে উড্ডয়ন হবে এটাও আমাদের কি প্রবাহী ঘর্ষণ। এটা অনেক ইম্পর্টেন্ট। প্রবাহী ঘর্ষণের উদাহরণ যে 4টা আমি বললাম তোমরা ভালো করে মনে রাখবা। চলো এখন আমরা 29 নম্বর প্রশ্নটা দেখি। 29 নম্বর প্রশ্ন বলছে কি ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কি রূপে আবর্তিত হয়। তা প্রধানত মূলত তাপ শক্তি রূপে কি হয় আবর্তিত হয়, কি হয় তাপ শক্তি রূপে আবর্তিত হয়। এটা ছিল তোমাদের রাজশাহী বোর্ড 23-এ, মনে রাখবা ভালো করে। আজকে তোমাদের তাহলে এ পর্যন্তই। দেখো তোমাদের আমি টোটাল 3টা অধ্যায়ের 1 শট এমসিকিউ নিলাম, যারা এর আগে দেখোনি ক্লাসগুলো 2টা ওই 2টা দেখে আসবা।